গোলাম মোল্লা রনি, আমি আপনার কাছে আসি। যে প্রশ্নটি প্রথমে করেছিলাম এম এ আজিজকে, সেই জায়গায় একটু বুঝতে চাই। এম এ আজিজ যদিও বিস্তৃত করে ফেলেছেন আলোচনাটা, তিনি অন্যান্য রাজনীতিক নৈতিকতার কথা বলছেন, সেই বিষয়গুলো আছে, কিন্তু আসলে জঙ্গি হামলার যে কথা, আমরা শঙ্কার কথা শুনছি, আমরা শেখ হাসিনার শাসনামলে আমরা শুনেছিলাম যে জঙ্গির হামলার অনেক কথা শুনেছিলাম, এবং সেই জঙ্গি ট্রাম্প কার্ড ব্যবহার করে তখন আমরা দেখেছি যে বিরোধী রাজনীতিকদেরকে, বিশেষ করে জামাতকে তখন ঘায়েল করা হয়েছিল, সেই কথাটাও আপনি জানেন, বা আরও তাদের সাথে যারা ছিলেন রাজনীতিতে। এখন এই যে আবার জঙ্গি হামলার কথা বলছে, এখন আমরা দেখছি প্রো জামাত অ্যাক্টিভিস্টরা অনেকে এই জঙ্গিকে আবার প্রমোট করছে। তাহলে এখন এই জঙ্গি কাদেরকে আসলে নির্দেশ করছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ জেসিন। এখানে প্রথমে সবার আগে যেটা বলতে চাই, শেখ হাসিনার জমানাতে জঙ্গিবাদ নিয়ে যা কিছু হয়েছে, আমরা যারা টেলিভিশনে আসতাম প্রায় সবাই মনে করতাম এটা 100% নাটক। ওই সময় যেটা মনে করতাম, কিন্তু এখন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে কিছু অংশ নাটক ছিল, কিছু অংশ বাস্তবতা ছিল। এইগুলো এক। দ্বিতীয়ত হলো যে শেখ হাসিনা তার প্রশাসনকে ব্যবহার করে বাংলাদেশে জঙ্গিদেরকে দমন করতে পেরেছিল অ্যাবসলিউটলি। সেটা পলিটিক্যালি, গুপ্ত বলেন সুপ্ত বলেন, যেভাবে বলেন এখন, তাদেরকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিয়ে তারা যে সফলতা লাভ করেছিল, এটা ভারত এবং পশ্চিমা যে রাষ্ট্রগুলো রয়েছে যাদের জঙ্গিদের সম্পর্কে একটা আতঙ্ক রয়েছে, তারা যে কোনো কারণে হোক আওয়ামী লীগের এই পারফরমেন্সে বেজায় খুশি ছিল। তো এখন বর্তমান সরকার তাদেরকে যদি পশ্চিমাদের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করতে হয়, আর ভারতকে যদি নিশ্চিত করতে হয়, তাহলে তাদেরকে এই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এখন দুটো কারণ এটা হতে পারে। প্রথমত হলো কোনো জঙ্গি নেই বাংলাদেশে, কিন্তু ওই যে পশ্চিমাদেরকে খুশি করার জন্য, ভারতকে খুশি করার জন্য এই জঙ্গি নাটক তৈরি করতে হবে। এই নাটক ছাড়া হবে না, এটার একটা জিনিস হতে পারে। অথবা যেটা আমরা শুনতে পাচ্ছি বা যেটা আমরা দেখেছি, আন্দাজ করেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে জেলখানা যখন খালি হয়ে গেল, তো খালি হওয়ার পরে সবাই সেখান থেকে বের হয়ে গেছে, এবং এদের মধ্যে ওই যে শত নাটক করার পরেও বহু সংখ্যক একেবারে প্রমাণিত নিষিদ্ধ সংগঠন জঙ্গি, যাদের আফগানিস্তানের ট্রেনিং ছিল, যাদেরকে আইএসের সিরিয়াতে যারা যুদ্ধ করেছে, পাকিস্তানের অনেকগুলো জঙ্গি গ্রুপের সঙ্গে যাদের যোগাযোগ ছিল, এমনকি মুম্বাই হামলাতে মানে এদের সম্পৃক্ততা ছিল, এরকম ভয়ঙ্কর লোকগুলো যারা বাংলাদেশের জেলে ছিল, তারা এই সময়টাতে বের হয়ে গেছে। এগুলো এক। দুই নম্বর হলো যে ডিপ স্টেটের প্ল্যান অনুযায়ী বাংলাদেশে অনেক স্নাইপার রাইফেল এসেছে। এখন এটা তো মোরলেস ওপেন সিক্রেট। তাহলে আপনার অস্ত্র চালানোর জন্য ম্যান পাওয়ার আছে, লোক আছে, নেতৃত্ব দেওয়ার মতো লোক আছে আন্ডারগ্রাউন্ডে, যেটা শেখ হাসিনার জমানাতে ছিল না। তার সঙ্গে সঙ্গে আবার এই শেখ হাসিনাকে উৎখাত করার জন্য যে স্নাইপার রাইফেলগুলো আসছে, তাদের সংখ্যা কত, এই রাইফেলগুলো মানে মালিকানা কাদের জিম্মায় ছিল, বাইরে থেকে হেলিকপ্টারে, প্লেনে আসছে, জাহাজে আসছে, এই কি 10,000, 20,000 নাকি 10টি, আমরা উই ডু নট নো, আমরা কিছুই জানি না। এবং যেটা আমরা জানি সেটা হলো প্রায় 10 থেকে 12,000 মারণাস্ত্র থানা থেকে লুট হয়েছে, ভেরি ইফেক্টিভ উইথ সহ, যেগুলো এখন পর্যন্ত উদ্ধার করা যায়নি। তাহলে আপনি চিন্তা করুন যে আপনি একটা ঘরের মধ্যে আছেন এবং সেই ঘরের অনেকগুলো গর্ত আছে, আপনি নিশ্চিত এই গর্তের মধ্যে অনেকগুলো গোকরা সাপ আছে, ফলে এরা যে কোনো সময় আপনাকে আক্রমণ করতে পারে। এই আতঙ্ক পাওয়াটা তো স্বাভাবিক। ফলে বাংলাদেশের যে এই জঙ্গিবাদের জন্য যে একটা উর্বরতা আছে, উর্বরতার নিয়ে আমি বলবো, এক্ষুনি বলবো, সেই উর্বরতার সঙ্গে সঙ্গে ম্যান পাওয়ার আছে, ম্যান পাওয়ার সঙ্গে সঙ্গে লজিস্টিক সাপোর্ট আছে। এবং এখন সরকার যেহেতু নতুন আসছে, একেবারে দুর্বল অবস্থায়, 2 মাসের সরকার, এর সে দুর্বল অবস্থা নেই। প্রধানমন্ত্রী স্বয়ং 17 বছর দেশের বাইরে ছিলেন, তার সঙ্গে সঙ্গে যারা কিচেন ক্যাবিনেটের পাওয়ারফুল লোক, তারাও মূলত লন্ডন থেকে আসছেন। ফলে আমাদের 17 বছর আসলে বাংলাদেশে যে কি হয়েছে তারা জানেন না। আর বাইরে যারা আছেন, সরকারে যারা কর্তা ব্যক্তি, এরা তো সবাই সেই গত 17 বছর একটা বিরাট অংশ জেলখানায় কাটিয়েছেন, অনেক সময় পালিয়েছিলেন। তাদের এক একজনের মধ্যে বিরুদ্ধে 200, 300, 400 মামলা থাকার কারণে এই 17 বছর তাদের মধ্যে একটা ট্রমা গেছে। এখন একটা বছর লাগবে মিনিমাম, তারা যে মন্ত্রী, তারা যে এমপি, তারা যে প্রধানমন্ত্রী, এবং তাদের কথা মতো যে দেশ চলে, এই আত্মবিশ্বাসটা অর্জন করতে, পারফেকশনটা আনতে। আপনি দেখেন একটা নাটক হয়, সিনেমা হয়,
এই জন্য একটা রিহার্সেল দরকার হয়। তো এই সরকারের একটা রিহার্সেল পিরিয়ড অন্তত 1 বছর লাগবে। আপনার কাছে মনে হয় সরকারের মধ্যে আস্থার সংকট আছে? অবশ্যই আস্থার সংকট আছে, আস্থার সংকট আছে, যোগ্যতার সংকট আছে, বিশ্বাসের সংকট আছে, টাকার সংকট আছে, 1000 সংকট আছে। কিন্তু আমাদের এই জাতি এই সরকারের বিকল্প নেই। এই মুহূর্তে তো যেহেতু আওয়ামী লীগ নেই, এই সরকারের মানে এই মুহূর্তে বিএনপিকে আমাদের দরকার। ফলে যে কোনো মূল্যে আমাদেরকে এই সরকারকে তাদের এই যে রিহার্সেল করার একটা সময় দিতে হবে। তারা ভুল করবে, ভ্রান্তি করবে এবং আমরা তাদেরকে সমালোচনা করব, সমালোচনা করে তাদেরকে এমনভাবে সমালোচনা করব যেন তারা পরিশুদ্ধ হতে পারে, রেকটিফাই হতে পারে। তো এই যে সময়টা যাচ্ছে এটা রিহার্সেল পিরিয়ড যাচ্ছে। তো সরকারে যারা শত্রু বা যারা জঙ্গিবাদ করতে চায় তারা বুঝতে পারছে যে এই সরকার 1 বছর পরে, ইভেন 6 মাস পরে তার যদি ভালো হয়, তার অত্যন্ত শক্তিশালী একটা সরকার হবে। বিকজ এই সরকারের ধরেন 18 কোটি মানুষ আছে, 18 কোটি শ্রমজীবী হাত আছে। তারপরে বাংলাদেশের অনেকগুলো অপরচুনিটি গ্লোবাল মার্কেটে শুরু হয়ে গেছে। যেমন আমরা এক্সপোর্টে খুব ভালো করছি, পার ক্যাপিটা ইনকাম ভালো, ফরেন রেমিটেন্স ভালো, বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য ভালো। এই সরকার মোটামুটি যদি বছর খানিক শুধু এই আত্মবিশ্বাসটা অর্জন করতে পারে, এই সরকার শক্তিশালী হয়ে পড়বে, প্রচণ্ড শক্তিশালী হয়ে পড়বে। ফলে সরকারের যারা অপোনেন্ট তারা কিছুই করতে পারবে না। ধন্যবাদ আপনাকে। একটি কথা যেটা এম এ আজিজ বললেন যে আন্ডারগ্রাউন্ডে রাজনীতি করার কথা, যেটা আপনিও বলছেন, এখনও অনেকে বলেন যে গুপ্তভাবে অনেকেই আছে বিএনপিতেও। তো আমরা আসলে জঙ্গি হামলার যে বিষয়টা সেটা তো ডিফারেন্ট, কিন্তু ধরেন একটি সরকারের মধ্যে যদি এরকমভাবে আসলে অন্য রাজনৈতিক চেতনার কেউ থাকে, সেক্ষেত্রে সরকারের কী করণীয়? সরকার কী করে আসলে আইডেন্টিফাই করবে? মানে সরকার কিভাবে করবে এটা তো বলতে পারবো না, আমি তো খুবই ক্রুশিয়াল। এবং সেক্ষেত্রে ডেফিনেটলি এটা গোয়েন্দা সংস্থার সহযোগিতা সেখানে সরকার নিতে পারে, কিন্তু সেই গোয়েন্দা সংস্থাতেই আছে কিনা সেটা আপনি কি করে নিশ্চিতভাবে? আমি আগের বক্তব্যটা শেষ করে নিই। আগে যেখানে আমি শেষ করেছিলাম সেটা হলো এরকম একটা দুর্বল মুহূর্তে তারা আক্রমণ করবে এবং সেটা জঙ্গি আক্রমণ করে সরকারকে ভয় দেখাবে, আরও দুর্বল করবে। এবং এই সুযোগটা যদি তারা কাজে না লাগায়, সরকার শক্তিশালী হলে পারবে না। ফলে দিস ইজ দ্য রাইট টাইম। জঙ্গিবাদের জন্য এটা একটা সবচেয়ে সঠিক সময় হলো সরকারকে ভয় দেখানো, আরও দুর্বল করা। দিস ইজ ফার্স্ট পার্ট শেষ। সেকেন্ড পার্ট হলো আলোচনার, সেটা হলো যে আপনাকে 50-এর দশকে চলে যেতে হবে। আমাদের পাক ভারত উপমহাদেশের যে রাজনীতি, এটি মূলত আমাদের এই অংশে, বাংলাদেশ, মায়ানমার এই অংশে পশ্চিমাদের একটা মাস্টার প্ল্যান আছে, সেটা হলো বার্মা অ্যাক্ট। তো সেই যে বার্মা অ্যাক্টের কারণে কিন্তু রোহিঙ্গা সমস্যার সমাধান শুরু হয়েছে এবং এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলে সেই 79-86 সাল থেকে তখনই শুরু হয়েছে। ফলে ওরা এই যে একটা যে মার্কিন ডিপ স্টেট হবে, একটা যে জঙ্গিবাদ হবে, একটা রোহিঙ্গা প্রোগ্রাম হবে, ওদের একটার পর একটা মাস্টার প্ল্যান আছে। সেই মাস্টার প্ল্যান অনুযায়ী কিন্তু এখন আমরা জানি যে সরকারকে ক্ষমতায় আনা হয়েছে, বিরোধী দলকে আনা হয়েছে, একটা এই ধরনের বিভিন্ন রকম কথাবার্তা, আমেরিকার একটা লবি কাজ করছে। তো যখন আপনাকে কেউ মানে যাকে বলা হয় কৃতদাসী বানাতে চাইবে, আমাকে কেউ কৃতদাস বানাতে চাইবে, তখন ফার্স্ট যে কাজটি করবে আমার বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দেবে। আপনার বিশ্বাসের জায়গাটা নষ্ট, আপনি মনে করবেন যে ইয়েস আই এম আ স্লেভ। তো আমেরিকা বা ডিপ স্টেট যারা কখন কোনো একটা রাষ্ট্রকে তাবেদার বানায়, তার বিশ্বাসের জায়গাটা নষ্ট করে দেয়। তো এখন সরকার যেন কোনো অবস্থাতেই সে যেখানে বসে আছে তার যেন বিশ্বাস না থাকে, সবসময় আস্থার সংকট তৈরি হয়, সেরকম একটা কাজ করবে আপনি মনে করছেন? এই যে দেখুন, আমার ফুয়েল নাই, আমার টাকা নেই, আমার অ্যাডমিনিস্ট্রেশন নেই, আমার চারিদিকে শুধু গুপ্ত, এদিকে আমার জেলখানা ভরা শুধু আওয়ামী লীগের লোকজন, জেলখানার বাইরে শুধু জঙ্গি আর জঙ্গি। এই যে না, কিন্তু সরকার তো জানেই যে সরকারটা ক্রাইসিস মোমেন্টের দায়িত্ব নিয়েছে। অর্থনৈতিক সংকটটা তো নতুন করে ক্রিয়েটেড না, এটা আগে থেকেই চলমান একটি অবস্থা। এবং এই জায়গা থেকে আপনার যে মধ্যপ্রাচ্যের যে ক্রাইসিসটা শুরু হলো, সেটাও তো সরকারের সাথে রিলেটেড। সরকার তো এখানে কিছু করার নাই। মানে এই সংকটটা তো মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা শুরু হয়েছে, সেখানে তো সরকার, আমাদের এখানে সংকট মোকাবেলার জন্য করার আছে, কিন্তু সেই সংকটটা তো আপনার সরকারের উপরে পড়ে গেল। আমি সেটাই বলছি, দায়িত্ব নেওয়ার পর সরকারের উপরে পড়ে না। এখানে মূল ব্যাপার হচ্ছে নেতৃত্ব বলে এটা, যিনি দ্য লিডার ইটসেলফ, যিনি নেতা, তার প্রথম যোগ্যতা হবে তিনি সমস্ত দায় দায়িত্ব নেবেন। এই জিনিসটা যদি বলে যে আমার কোনো দায় দায়িত্ব নাই, এই সব কাজ ইউনূস সাহেব করে গেছে, সব কাজ শেখ হাসিনা করে গেছে, দ্য ফার্স্ট থিং হলো আপনি বলবেন যে এই কোনো নেতাই না, হি ইজ নট এ লিডার, তার যোগ্যতা নাই। লিডার যেটা বলছে ফরগেট এভরিথিং, আমি এখন ক্ষমতার চেয়ারে বসে আছি, সমস্ত দায় দায়িত্ব আমার। আজকে থেকে বাংলাদেশে যদি একটা সিঙ্গেল লোক যদি কষ্ট পায়, আমি এর জন্য দায়ী। এই কথা যে বলতে পারবে, জাস্ট লাইক লি কুয়ানের মতো। সে যখন মালয়েশিয়া যখন তাকে আউট করে দিল, সমস্ত সব কিছু বন্ধ করে দিল, তাড়িয়ে দিল, সে এসে সিঙ্গাপুরের জনগণের কাঁদলো, ওয়াজ ক্রাইং। তারপরে বললো যে নো, আমরা আছি সবাই, আসুন আমরা এই দেশটাকে গড়ে তুলি।
তো এরকম আর কি যে অতীতের কোনো কথা আচ্ছা, সেক্ষেত্রে তাহলে আমি যদি উদাহরণ টানি হামের উদাহরণ যদি টানি, যে হাম থেকে যে শিশুরা মারা যাচ্ছে এবং সেখানে আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে বাচ্চারা টিকা পায়নি, হামের টিকা পায়নি, তাহলে এই যে ফ্যাক্টটা, এটাকে সরকার তুলে ধরবে না? না, তুলে ধরার দরকার নেই, তাদের কোনো কিছু বলার দরকার নেই। এখানে মূল ব্যাপার হলো হামের যে সমস্যাগুলো, এইটা এই সরকারের জন্য, আমাদের দেশের জন্য ইটস এ ম্যাটার অফ 6 আওয়ার্স, 6 ঘন্টার ব্যাপার। বিকজ হামের যে টিকাগুলো আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো আপনার 6 ঘন্টা সময় দেন, 100% যে প্রয়োজন যেটা আছে সেটা মিটিয়ে দেবে। সরকার যেটা কাজটা করছে, নাটক করছে, নাটক তৈরি করছে, এবং এই নাটক করা সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের জন্য ক্ষতিকর, দেশের জন্য ক্ষতিকর। আপনাকে সমস্যাটা সমাধান করতে মানে হবে। সরকার কেন নাটক করবে? এই যে মানে ওই ব্যাপারে, রাজনীতির ব্যাপারে ভালো লেখাপড়া নেই, এটার যে পরিণতি হয়, মানে এই ধরনের নাটক করলে যে ফলাফল ভালো হয় না, এই ব্যাপারে তারা জানে না। দে ডোন্ট হ্যাভ দ্য এডুকেশন। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে কী এডুকেশন, এডুকেশনটা হলো যে আপনি যখনই বলতেছেন যে একটা সমস্যা অতীতে একজন করে গেছে, এটা যখন আপনি প্রকাশ করে দিচ্ছেন, আপনার এটা চরিত্রের, ব্যক্তিত্বের একটা দুর্বলতা। আর আপনি যখন বলছেন যে কোনো প্রবলেম নাই, আপনি নিজে নিজে জানেন প্রবলেম হয়েছে এবং এটা আপনি গোপনে সমাধান করে দিলেন। যে সকল পলিটিশিয়ানরা, রাজনীতিবিদরা, এটা হাজার বছরের ইতিহাস। তো এই হাজার বছরে যে সকল রাজনীতিবিদরা যখন একটা দেশে গেছে, তারা যে সমস্যাগুলো দেখেছে, কোনো রকম ক্রেডিট নেওয়ার চেষ্টা করেনি এবং কোনো রকম কারো বদনাম করেনি, শুধু সমস্যাটা সমাধান করেছে। আল্লাহর একটা বরকত তাদের উপর এমনি এসে পড়েছে। এখানে হামের যে সমস্যাটা আমরা দেখতে পেয়েছি, সেটা হলো ইউনূস জামানাতে সেখানে হামের কিছু টিকা কেনা হয়নি, দেওয়া হয়নি, জটিলতা তৈরি হয়েছে। এটা কোনো কিছু বলার দরকার ছিল না, কাউকে ব্লেম করার দরকার ছিল না। সে শুধু যে সমস্যাটা হয়েছে, খুব অল্প টাকা, এখানে খুব টাকাও বেশি দরকার নেই। আর যে মানে মানে ওষুধগুলো লাগবে, এটা বিদেশ থেকে আমদানি করার দরকার নেই। সে শুধু বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে বলবে 6 ঘন্টার মধ্যে বা 6 দিনের মধ্যে আমাকে এই ওষুধগুলো দাও, এত টাকা। আচ্ছা, একটা বিরতি নিচ্ছি। ইটস এ ম্যাটার অফ 300 crore টাকা, নাথিং মোর।